ওকে, হ্যালো, আশা করি সব ঠিকঠাক আছে। আচ্ছা, আজকে যে বিষয়টি আলোচনা করব একটুখানি নেট সেটের বাইরে, সেটি হচ্ছে WBPSC সংক্রান্ত একটুখানি আলোচনা করব। এই যে সিলেবাসটা আছে, হ্যাঁ, সে সিলেবাসটা সম্পর্কে একটুখানি আলোচনা করব। তা আর কিছু ইনফরমেশন আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন, জানানো দরকার। প্রথম কথা, আমি ইউজিসি নেট সেটই পড়াই। এগুলো মানে ইউজিসি মানে আদার্স ইনফরমেশন আমার চ্যানেলে শেয়ার করি না। তবুও যেহেতু শিক্ষা সংক্রান্ত, এই জন্যই হচ্ছে ভিডিওটা করা। অনেক দিন হলো যে 2000 কত 15 সালে লাস্ট পিএসসির বিজ্ঞপ্তি বেরিয়েছিল, পরে আর হয়নি। তাই এই সংক্রান্ত তো আর কোনো ইনফরমেশন না পাওয়ার কারণেই আর এদিকে কোনো ভিডিও বানানো হয় না। যাই হোক, নতুন করে আমাদের আবার সুযোগ এসেছে, অতএব তার সেই ইনফরমেশন গুলো একটুখানি শেয়ার করার জন্য ভিডিওটা বানানো। আচ্ছা, সিলেবাসটা সম্পর্কে একটুখানি আলোচনা করব, কেমন করে পড়বেন বা কেমন করে পড়বে, সেই সংক্রান্ত একটুখানি আলোচনা করব আর কি। বেশ, তাহলে সিলেবাসটা হচ্ছে এখানে পেপার 1 এর কিন্তু কোনো গল্প নেই। হ্যাঁ, পেপার 1 এর কোনো গল্প নেই। পেপার আছে কি পেপার 2 এ। পেপার 2 বলতে অ্যাকচুয়ালি আমার নিজের সাবজেক্টের পেপার। নিজের সাবজেক্টের পেপার, নাম্বার কত, ফুল মার্কস হচ্ছে 100, আর আছে কি পার্সোনালিটি টেস্ট। হ্যাঁ, এটা পার্সোনালিটি টেস্ট, এটা হচ্ছে রিটেন, আর এখানে নেগেটিভ আছে 1/3 নেগেটিভ মার্ক আছে। তাহলে এখানে আমার মনে হয় যে 1/3 যেহেতু নেগেটিভ মার্ক আছে, অতএব এই জন্য পরীক্ষাটা একটুখানি হার্ড হয়। আর একটা বিষয়, সেটি হচ্ছে এখানে কোশ্চেনগুলো ওই ভিতর থেকে ডিপলি কোশ্চেন হয়। হ্যাঁ, একদম ভিতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আর বেশিরভাগ কোশ্চেন তখনই আমাদের নেগেটিভ মার্কের আমরা আওতায় চলে আসি যখন হচ্ছে একটা কোশ্চেনে তো 4টি করে, যেহেতু টিক দেওয়া হচ্ছে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন আর কি, এখানে হবে সেট করা হবে। অতএব একটা কোশ্চেন যদি সেম একই প্যাটার্নের 4টি অপশন থাকে না, খুব ক্লোজ অপশন থাকে, তখন কিন্তু আমাদের এই ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, তার আগে বলি, আমি উজ্জ্বল বিশ্বাস। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিশ্বাস একাডেমি বাংলা নেট সেট। আমি সাধারণত আহ, বাংলা বিষয়ে ইউজিসি নেটই পড়াই। হ্যাঁ, ইউজিসি নেট, বিশ্বাস একাডেমি, হ্যাঁ, বাংলা নেট সেট, এটা পুরোটা লিখে সার্চ করবেন, আমার চ্যানেল পেয়ে যাবেন। আর বলি, যারা এবার আমি জুন মাসের ব্যাচ পড়াতে শুরু করেছি, তা যদি কেউ অ্যাডমিশন নিতে চান তাহলে এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যাক, এই সংক্রান্ত এবার যেহেতু কথা হচ্ছিল পিএসসি, তা এর মাঝখানে কিছু কিছু ইনফরমেশন আমি দিই। যে দেখো, এইবার পরীক্ষা শেষ হতে হতে ইউজিসি নেটের কথা বলছি। হ্যাঁ, একটুখানি ধৈর্য ধরে শুনুন, অনেক ইনফরমেশন দেবো, অনেক টেট সংক্রান্ত কিছু ইনফরমেশন দেব। তা নেটের পরীক্ষা শেষ হতে হতে 27 তারিখ পর্যন্ত। হ্যাঁ, 27/1, তাহলে হিসাব মতো দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে সম্ভবত প্রফেশনাল অ্যান্সার কি দিতে পারে। আর ফাইনাল অ্যান্সার কি আস্তে আস্তে প্রায় আমার মনে হচ্ছে 10 তারিখ পর্যন্ত লেগে যাবে। 10/2/2025, এইটা এতটা সময় লাগার কথা যা মনে হচ্ছে, যেহেতু একটা অনুষ্ঠানের জন্য কি হলো, উৎসবের জন্য ওই সংস্কৃত যাদের পরীক্ষা আছে তাদের পরীক্ষাটা পিছিয়ে যায় আর কি, মানে 15 তারিখের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে পরে পিছিয়ে যায়। তাহলে আমার মনে হচ্ছে এইদিকে আসতে পারে। এবার বাকি ওই কাট অফ কত হবে, ও নানান সংক্রান্ত এই সমস্ত কথাবার্তা গুলো অন্য ভিডিওতে আলোচনা করব। যাক,
আর একটা ইনফরমেশন ছোট্ট করে দেওয়ার দরকার, সেটা হচ্ছে একটুখানি দিয়ে দিই, না না হলে অধরা থেকে যাবে। তা যারা বিএড ক্যান্ডিডেট অথচ টেট পাস, হ্যাঁ, যারা বিএড এর পর থেকে যারা বিএড পাস করা ক্যান্ডিডেট তারা হচ্ছে ডাব্লিউবি টেটে বসতে পারবে, প্রাইমারি টেট, হ্যাঁ, প্রাইমারি টেটে বসতে পারবে। তা এইবার কথা হচ্ছে যারা বিএড পাস করেছিল 2022 সালে, মানে আমাদের এনসিটি নিয়ম অনুসারে এখন কি হচ্ছে সেটা নাকি এরা ইন্টারভিউতে ডাক পাবে, হ্যাঁ, ইন্টারভিউতে ডাক পাবে, ডাকার পরে যখন হচ্ছে চাকরি হয়ে যাবে, জব পাবে, জব পাওয়ার পরে এরা হচ্ছে 6 মাসের একটা ব্রিজ কোর্স করতে হবে। জব পাওয়ার পরে একটা 6 মাসের ব্রিজ কোর্স করে নিলে তারা প্রাইমারিতে শিক্ষক হওয়ার যোগ্য বলে বিবেচিত। ব্যাস, এই হচ্ছে ইনফরমেশন, এই হচ্ছে ইনফরমেশন দেওয়া ছিল। তা এইবার আমি আসি পিএসসির মোটামুটি সিলেবাসটা আলোচনায়। তো এখানে দেখো পাঠ্য বই আছে, পাঠ্য বই যারা নবম দশম, এখানে বলছে যে সেপ্টেম্বর মাসের, আর একটুখানি বলি, সেপ্টেম্বর মাসের 14 তারিখ আর একটা হচ্ছে 20 তারিখ নাগাদ পরীক্ষা হবে, এটা শিডিউলে, মানে একটা শিডিউল জারি করা হয়েছে। তাই এরপরে তাহলে আমাদের হাতে সময় হচ্ছে কত, প্রায় 6-7 মাস, হ্যাঁ, 6-7 মাস সময় পাচ্ছে। তাই এর মধ্যে যদি কভার করা যায়, মানে খুব সুন্দর করে যদি রুটিন সেট করে আমরা যদি পড়তে পারি তাহলে ইজিলি কভার হয়ে যায়। আর যারা হচ্ছে নেট সেট পড়াশোনা করো বা নেট সেট পড়াশোনা করেন তাদের বলি যে সিলেবাস কিছুই না, আমাদের নেট সেটে 32টা যে গল্প, ছোট গল্প আছে, সেটাকে এক জায়গায় করলে যা হবে এইগুলো এক জায়গায় করলেই তাই হবে। অতএব নেট সেট পড়া ছেলে মেয়েদের কিন্তু এই ক্ষেত্রে খুব ইজি আর কি। এবার বলি যারা পড়ে না, যারা এসএসসি পড়ে, শুধু এসএসসি পড়ে বা এসএসসি পড়েন, তা তাদের ক্ষেত্রে আমি মনে করি যে একটুখানি সিলেবাসটা ধরে ধরে যদি একটা শিডিউল তৈরি করা যায় খুব সুন্দর করে, তাহলে স্টাডি প্ল্যানটা ঠিকঠাক করতে হবে, তবেই হচ্ছে এক্ষেত্রে খুব ইজিলি কভার করা যাবে। এইবার আমি একটা কথা বলি, একটুখানি টিপস দিই, আসছে আলোচনায়, একটুখানি টিপস দিই তার আগে। টিপস নাম্বার 1 সেটা হচ্ছে যে ডেইলি একটা একটা স্টাডি প্ল্যান তৈরি করুন ডেইলি, যে আমি আজকে 5টি টপিকস পড়বো। আসল কথা, যে কোনো চাকরির পরীক্ষায় চাকরি পেতে হলে কি করা দরকার, আগে হার্ড ওয়ার্ক প্লাস হচ্ছে স্মার্ট স্টাডি, হার্ড ওয়ার্ক প্লাস স্মার্ট স্টাডি। স্মার্ট স্টাডি কোনটা, আমি একটা টার্গেট সেট করলাম, টার্গেটটা সেট করার পরে আমার দিনে দিন রাত 24 ঘন্টার মধ্যে যে আমি এই কাজগুলো করব, তখন যখন আমি সেই কাজগুলো প্রতিদিন, যখন একটা দেখা যাচ্ছে 5টা টপিক সেট করলাম, 5টা টপিক আমি শেষ করে ফেললাম একটা দিনের মধ্যে, তাহলে এই যে একটা টপিক নিয়ম রুলস মেনে যে পড়াশোনা করা, যে একটা 5টা টপিক সেট করলাম, সেই 5টা টপিক আমি আজকে কমপ্লিট করলাম, আবার পরের দিন 5টি টপিক সেট করলাম, সেই 5টি টপিক আমি শেষ করলাম। এই যে ব্যাপারটা, এইভাবে যদি করা হয় তাহলে হার্ডওয়ার্ক তো হবেই, এর সঙ্গে অবশ্যই হার্ডওয়ার্ক তো লাগবেই, প্লাস একটা স্মার্ট স্টাডির কাজ করে। তাহলে এইভাবে পড়লে আমার মনে হয় যে, আর সর্বোপরি কোন বিষয়ে, যেমন একটা ছোট করে একটা টিপস দিই, টিপস নাম্বার 2, যে বিষয়টি, যে টপিক আপনার, যে সাবজেক্টের যে টপিক, হ্যাঁ, যে টপিকটা আপনার সবচেয়ে ভালো লাগে, হতে পারে কবিতা আপনার বড় প্রিয়, কবিতা আপনার বড় প্রিয়, হতে পারে ছোট গল্প আপনার প্রিয়, আমার যেমন ছোট গল্প খুব সুন্দর লাগে, হ্যাঁ, আমার যেমন ছোট গল্প খুব সুন্দর লাগে, কবিতা ভালো লাগে না, কবিতা একটু বোরিং বোরিং লাগে। তা যদি কবিতা ভালো হয়, অবশ্যই কবিতা ভালো তো লাগবেই, কিন্তু কবিতা অধিকাংশ আমাদের নেট সেটে যেমন আছে কবিতাগুলো খুব বোরিং লাগে, যাই হোক, তা এই ছোট গল্পগুলো খুব সুন্দর লাগে। তা এইগুলো কি করে পড়তে হয়, এইগুলো পড়তে হয় যখন ঘুমোতে যাব ঠিক তার আগে আমার এই সহজ সরল টপিক গুলো একবার একটুখানি চোখ বুলিয়ে নেওয়া। আর একটা কথা বলি, ওই বাজার চলতে কিছু নোট বই অবশ্যই আসবে, নোট বইগুলো কিনে কিনে ঘর ভর্তি করার চেয়ে নিজে যদি হাতে লিখে টেক্সট পড়ার পরে নিজে যদি হাতে লিখে যদি নোট তৈরি করা যায়, তার উপরে কোনো নোট হয় না।
তার উপরে কোনো নোটস হয় না। আর এইটা অবশ্যই করতে হবে যদি পাস করতে হয়। অনেকে আছে বসে থাকে যে মাস্টার মশাই কখন একটা কোচিং এ ভর্তি হয়ে পড়লাম, মাস্টার মশাই কখন কতগুলো এক গাদা নোটস নিয়ে এসে জেরক্স নিয়ে এসে দিয়ে দেবে, আর বাজার চলতে সেই নোটগুলো পড়ে বলে যে হ্যাঁ আমি মনে হয় অনেক কিছু জেনে গেছি। পরীক্ষায় গিয়ে দেখছে যে না, এখান থেকে কিছুই কমন আসেনি, কিছু 30% কমন এসেছে আর বাদ বাকি 70% কমন আসেনি। তখন কি করলাম, মাস্টার অমুক মাস্টার খারাপ, অমুক এও নানান ধরনের দোষ দিতে থাকলাম। নিজে কি কাজটা করেছে সেটা আমি কখনো অ্যানালাইসিস করি না। তাহলে যেহেতু এখানে কম্পিটিশন অনেক বেশি, অতএব খুঁটিয়ে টেক্সট পড়তে হবে প্লাস নিজে নোট তৈরি করতে হবে। নোট তৈরি করার একটাই গুরুত্ব, সেটা হচ্ছে নিজে তৈরি করলে ডিপলি সেটা জিনিসটা মনে থাকে। আর একটা বিষয়, সেটা মাঝে মধ্যে রিভাইজ করা খুবই প্রয়োজন। রিভাইজ করা খুবই প্রয়োজন, রিভাইজের গুরুত্ব অপরিসীম। আরো আছে, আস্তে আস্তে অন্যান্য ভিডিওতে বলতে বলতে কিছু কিছু টিপস দেব। তা এখন একটুখানি সিলেবাস সম্পর্কে বলি। তা এখানে আছে পাঠ্য বই আছে, এখানে 9, 10 আর হচ্ছে 11, 12 যারা যেখানে বসতে চান, দুটো সেট আছে আর কি, 9, 10, 11, 12 যারা যেখানে মানে যেটাতে বসতে চান তাহলে সেটাতে বসবেন। তা এরপরে ব্যাপারটা হচ্ছে কি, যে এরপরে এই যে 9, 10, 11, 12 আমার মনে হয় যে মোবাইলে অনেকে কি করে পিডিএফ নিয়ে এসে পড়তে থাকে। তা আমার মনে হয় পিডিএফ পড়ার চেয়ে হার্ড কপি যদি কারোর কাছে থাকে, হ্যাঁ, হার্ড কপি যদি কারোর কাছে থাকে, অবশ্য চাকরি পেতে হলে হার্ড কপির সঙ্গে অবশ্যই নিজের আই কন্ট্যাক্টটা হওয়া খুবই প্রয়োজন। কারণ পরীক্ষার সময় যখন আমি একটা কোশ্চেন মনে করব যে এই কোশ্চেনটি কোথায় আছে, তখন কিন্তু হার্ড কপিটা খুব কাজে লাগে। কারণ কোথায় পড়েছি, কি কালারে দাগ দিয়েছি, তখন কিন্তু মনে আসে। আর মোবাইলে পড়লে এই জিনিসটা হবে না। তাই আমার মনে হয় সর্বপ্রথম এই বই কটা সংগ্রহ করে নিয়ে খুঁটিয়ে টেক্সটটা পড়ে ফেলা উচিত। আর এবার বলি, এগুলো এই এই পাঠ্য বইয়ের ক্ষেত্রে এক্ষেত্রে নোটস না তৈরি করলেও হয়। চাইলে আপনারা হোয়াইটনার ব্যবহার মানে কি হাইলাইট ব্যবহার করতে পারেন। হ্যাঁ, হাইলাইট দিয়ে মোটামুটি হাইলাইট ব্যবহার করা, আর সেই সঙ্গে পেন্সিল ইউজ করা বইগুলোর ক্ষেত্রে। আর উপন্যাস যেগুলো বড় টপিক না, যে কোনো জায়গায় আমি হাইলাইট আর পেন্সিল ব্যবহার করতেই বলি। আর যেমন এক্ষেত্রে এখানে 3টে উপন্যাস আছে, কি কৃষ্ণকান্তের উইল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে আমার মনে হয় বিএ ক্লাসে পড়ার সময় এই টপিক, এই উপন্যাসটা ছিল, অতএব কম বেশি সবারই পড়া। তারপর হচ্ছে আরণ্যক, বলাই গ্রাস। আচ্ছা, বলাই গ্রাস। তাহলে এই 3টে উপন্যাস যখনই পড়বেন, তখনই আমার মনে হয় এই উপন্যাসের জন্য আলাদা একটা খাতা করে ছোট ছোট করে পয়েন্টগুলো, ইনফরমেশন গুলো পরপর লাইন বাই লাইন এইরকম ভাবে পড়তে পড়তে গেলে আর লিখতে লিখতে গেলে বেশি ভালো হয়। তারপর একটা সম্পূর্ণ সুন্দর একটা নোট তৈরি হয়। এইবার আমার একটা কথা আছে, একটা নোটে কিন্তু পুরো সম্পূর্ণ উপন্যাসের সমগ্র অংশ তুলে রাখা সম্ভব নয়। অতএব এই নোটটা তৈরি করার পর, এই নোটটা কোন কাজে আসে, এই নোটটা তৈরি করে নোটস তৈরি করার পর কি করতে হয়, এখানটাকে রিভাইজ দিতে হয়। রিভাইজ দিলে টোটাল গোটা উপন্যাসটা আমার মাথার মধ্যে সেট থাকে, যেখান থেকে এই এই টপিকের মধ্যে এই ব্যাপারগুলো আছে। আর একটা কথা, মাঝে মধ্যে এই পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে ওই উপন্যাসের ভিতরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। টেক্সট টেক্সট পড়ার কথা বলছি। আর যেটা নোটস তৈরি করা আছে সেটা তো মাঝে মধ্যে রিভাইজ রাখতেই হবে। তাহলে দুটোর কম্বিনেশনে খুব সুন্দর প্রিপারেশন তৈরি হয়। অতএব এই কাজটা কিন্তু এখানে করতে হবে। কাব্য কবিতা, মেঘনাদ বধ কাব্য, আমি বোধহয় মেঘনাদ বধ কাব্য পড়িয়েছি, আমার চ্যানেলে আশা করি পেয়ে যাবেন। 9টি স্বর্গই টোটাল পড়িয়েছি খুব সুন্দর করে। আর এখানে বলি যে চতুর্থ স্বর্গ, ষষ্ঠ স্বর্গ, নবম স্বর্গ, তিনখানা স্বর্গ আছে। তিনখানা স্বর্গের এখান থেকে আমার যেটা মনে হচ্ছে, কি কি বিষয় আমি যখন মেঘনাদ বধ যখন ইউজিসি নেটে আসে যখন পড়াই, তখন আমি কিভাবে বলি যে খুব খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন হয়। তো এখানে এখানে দিতে পারে, আমার মনে হচ্ছে এখানে দিতে পারে, যেমন ডায়লগ, কিছু কথা আছে যে ডায়লগ গুলো, এই ডায়লগটি কার, এই বাক্যটি কে কে বলেছেন, কাকে বলেছেন। আর একটা কথা হচ্ছে
এই যে মেঘনাদ বধ যে কাব্য, এই কাব্যের মধ্যে না অনেক অনেক কি বলবো, উম, কঠিন কঠিন শব্দ দেয়া আছে। এই কঠিন কঠিন শব্দ, এই শব্দগুলো কি করতে হয়, ওই রেফারেন্স যে বই আছে, এখানে উজ্জ্বল কুমার মজুমদার বোধহয় ওনার, ওই লেখকটা, এই যে বইটি আছে, এই বইটি কিনলে আপনারা খুব সুন্দর আলোচনা পেয়ে যাবেন। হুম, খুব সুন্দর আলোচনা পেয়ে যাবেন। আর এখানে যে শব্দগুলো থাকে না, সাইডে রেফারেন্সও দেওয়া থাকে, শব্দার্থ আর কি। তো শব্দার্থ থেকেও পরীক্ষায় প্রশ্ন দেওয়ার মানে রেফারেন্সের জায়গাটা, শব্দের অর্থ কি, এ সম্পর্কে কি বলা, যেমন হচ্ছে অক্ষহিনী, এগুলো কি সৈন্য সামন্তের একটা উম, সৈন্য সামন্তের একটা কি বলবো, একটা যেমন ব্যাটালিয়ান, অমুক ব্যাটালিয়ান অমুক ব্যাটালিয়ান এরকম বলে, ঠিক এই সৈন্যবাহিনীদের এইরকম একটা ভাগ ছিল। তো এই অক্ষৌহিনী সৈন্য বলতে কত সৈন্য, কতগুলো সৈন্য থাকে আর কি এখানে। তা এইরকম কিছু ইনফরমেশন রেফারেন্সে দেয়া থাকে, শুধু এইরকমই না, প্রচুর ইনফরমেশন দেয়া থাকে। তো সেইগুলো খুঁটিয়ে পড়ার মনে হয় খুব দরকার। তারপরে এখানে যেমন উজ্জ্বল, আমি বলি এই বইটা হচ্ছে উজ্জ্বল কুমার মজুমদার বোধহয়, বইটি হচ্ছে এই কালারের, মিটে মিটে কালারের, মিটে মিটে কালারের উপরে মলাট দেওয়া আছে, এনার বইটি খুব সুন্দর বই, খুব সুন্দর বই, এই বইটি দেখতে পারেন। আচ্ছা, জীবনানন্দ দাশের বনলতা সেন, এই কাব্যগুলো পড়ে নিয়ে কি করতে হবে, আমার মনে হয় যে কবিতা যেগুলো থাকে না, কবিতা মুখস্থ করা, মানে মুখস্থ বলতে টোটাল একটা নিজের মধ্যে আয়ত্তে আনার জন্য সবচেয়ে বেস্ট মেথড মেথড হচ্ছে যে প্রতিদিন একজনের, প্রতিদিন একজনের, হ্যাঁ, প্রতিদিন একজনের, জীবনানন্দ, সুভাষ মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, আর এর মধ্যে ইউজিসি নেটে হচ্ছে সুভাষ, এই কাজী নজরুলের কবিতা আছে, জীবনানন্দর কবিতাও আছে, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাও আছে ইউজিসি নেটে। তাই এখান থেকে যদি মিলে যায় সিলেবাসের সঙ্গে, প্রথম 5টি কবিতা কি কি আছে আমার জানা নেই এখানে, তা এখানে এরকম করে দেখতে হবে যে কি কি আছে, প্রথম 5টি কি আছে, প্রথম 5টি কি আছে, ইউজিসি নেটের সঙ্গে মিল থাকবে বোধহয়। তা এখানে কি করতে হয়, ওই ঘুমোতে যাওয়ার আগে যে কোনো একজনের, মানে এই এই যে কাজগুলো করতে হয় না, এই কাজগুলো অন্তত ঘুমোতে যাওয়ার আগে করাই বেস্ট। আমার প্রিয় ফেভারিট টপিক, যেটা আমি পড়তে খুব ভালো অভ্যস্ত, ভালো লাগে, সেই টপিক গুলো কিন্তু একবার করে ঘুমোতে যাওয়ার আগে অন্তত রিভাইজ করাই যায়, তাহলে বেশি ভালো মনে থাকে। এবার যে কোনো একজনের কবিতা, 5টি কবিতা আমি একবার রিডিং দিয়ে দিলাম, দিয়ে ঘুমোতে গেলাম, ব্যাস, আমার এখানে আর অত টানা হাসা করার কোনো প্রয়োজন নেই। এইবার বলছি নাটক, নাটকের ক্ষেত্রে এখানে সংলাপ, নাটকের ক্ষেত্রে সংলাপ আর এই এর মধ্যে কিছু ইনফরমেশন আছে, হ্যাঁ, ওয়ান লাইনের কিছু ইনফরমেশন আছে। ইনফরমেশন গুলো আমার মনে হয় ছোট ছোট করে পড়ার সময় ছোট ছোট করে নোটস তৈরি করা হচ্ছে বেটার, এর বিকল্প আর কিছু হয় না। তারপর আসি প্রবন্ধ, প্রবন্ধ গুলো অনেক বড় বড় হয়, তবুও এখানে প্রবন্ধ নোটস নিজে নিজে নোট তৈরি করে ফেলো, ব্যাস, তাহলে। আর অন্নদা শঙ্কর রায়ের প্রথম 5টি প্রবন্ধ, এইটা অন্নদা শঙ্কর রায়ের প্রবন্ধ আছে আমাদের ইউজিসি নেটে, এর সঙ্গে কিছুটা মিল থাকতে পারে। ডিটেলস আরো ভালো করে সুন্দর করে কি কি আছে কি না আছে, এর মধ্যে কি আছে, এক একটা করে সুন্দর করে আলোচনা করব পরে। তা আমি জাস্ট সিলেবাস সম্পর্কে একটুখানি ধারণা দিচ্ছি, এখানে আমি কিন্তু ডাব্লিউবিপিএসসি পড়াই না, আমি তোমাদের মতো একজন এ মানে পড়ুয়া, আমি কিন্তু পড়াই না, আমি নেটটাই পড়াই। তা পিএসসি এর আগে তো আমাদের সময় হয়নি, 15 সালে হয়েছিল, তা সেখানে আমি তো অ্যাটেন্ড করিনি। ব্যাপারটা হচ্ছে যে নেট পড়াতে পড়াতে একটুখানি একটুখানি জাস্ট একটুখানি অভিজ্ঞতা হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের এই বিষয়টা একটুখানি আলোচনা করে দিচ্ছি, যাতে আপনাদের একটু সুবিধা হয়। তারপরে দেখো এখানে হচ্ছে এগুলো যে উপর ইগুলো থাকে না, খুব সুন্দর করে এখানে ওই কিছু কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে, সেগুলো নিজের মতো তুলে নিয়ে একটুখানি করে নিতে পারেন, পিডিএফ বানিয়ে নিতে পারেন, মানে নোটস বানিয়ে নিতে পারেন। নোটস এর বিকল্প, নিজের তৈরি নোটস এর বিকল্প কোনো কিছু হয় না। যারা টপার হয় তারা কি করে, যারা টপার হয় তাদের নিজের হাতের ওই লোকের নোটস পড়ে টপার কোনোদিন হওয়া যায় না।
এটা মাথায় রেখো। নিজে হাতে নোটস তৈরি করে যে যারা পড়াশোনা করে তারাই আমি দেখেছি তারা সাধারণত টপার হয়। তা এবার ব্যাপারটা হচ্ছে যে এবার দেখো ছোট গল্প, ছোট গল্প পড়তে খুব সুন্দর লাগবে। এটা পাওয়া যাবে হচ্ছে গল্পগুচ্ছ থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহেশ, এটা আমরা সম্ভবত মাধ্যমিকে পড়েছিলাম আমরা, মহেশ মাধ্যমিক কি 12 ক্লাস এরকম পড়েছিলাম, মাধ্যমিকে বোধহয়। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার, এটা বই দেখতে হবে। সৈয়দ মুস্তফা সিরাজ গাছটা বলেছিল। এখন কি হচ্ছে, জ্যোতিরিন্দ্রনাথের গিরগিটি, গিরগিটি ইউজিসি নেটে আছে, হ্যাঁ, ইউজিসি নেটের বাংলা সিলেবাসে আছে। তা এখানে আমি খুব সুন্দর করে গিরগিটি গল্পটি এটি এটি পড়িয়েছি, হ্যাঁ, গিরগিটি গল্পটি এটি পড়েছি। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবেন, এটা পেয়ে যাবেন গিরগিটি গল্পটা। খুব সুন্দর করে পড়িয়েছি, আর এর এক্সট্রা ইনফরমেশন আর কিচ্ছু দরকার নেই, খুব সুন্দর করে পড়িয়েছি, এটা একটু দেখে নেবেন ব্যাস। তারপরে এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই ছোট গল্পগুলো খুব ইন্টারেস্টিং হয়, ভালো লাগে পড়তে। আর এখানে একটা জ্যোতিরিন্দ্র নন্দীর গল্প যে গিরগিটি পড়িয়েছি, এটা দেখুন, দেখার পরে বাদ বাকি এই যে গল্প, চারজনের চারটি যে গল্প আছে না, খুব সুন্দর করে এই সম্পর্কে যে কেমন করে নোট তৈরি করতে হবে, কি করে পড়তে হবে, এই ভিডিওটা দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। এবার আসি যে বাংলার সাহিত্যের বাংলা সাহিত্যের ইতিহাস। আচ্ছা, মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, খুব সুন্দর করে মনসা মঙ্গল আমি পড়িয়েছি। তবে একদম বই ধরে ধরে ডিটেলস পড়াইনি, আমি যখন ইউজিসি নেটে যখন পড়াই তখন আমি বই ধরে ধরে একদমই খুঁটিয়ে এত সুন্দর করে পড়িয়েছি, একটা ইনফরমেশন বাদ যাবে না। আর এখানে 40টা কোশ্চেন আমি দুটো ভিডিও সিরিজে, হ্যাঁ, দুটো ভিডিও বানিয়ে 40টা কোশ্চেন মনসা মঙ্গলের কোশ্চেন আলোচনা করেছি, আর 10-11টি কোশ্চেন ছিল, অন্য এক সময় আলোচনা করে দেবো। তা এখানে চণ্ডী মঙ্গল আমার খুব সুন্দর করে নোটস তৈরি করা আছে, আমি ছেলে মেয়েদেরকে পড়াই। ধর্মমঙ্গলটা নেই, তা ধর্মমঙ্গলটা এই দুটো দেখলে অন্তত মোটামুটি বোঝা যাবে আর কি, যে কেমন করে পড়তে হবে বাকিটা মঙ্গল কাব্য অন্তত। বৈষ্ণব পদাবলী খুব সুন্দর করে নেটে এনাদের আছে, একমাত্র বলরাম দাসই নেই, বলরাম দাস হচ্ছে নেটে সিলেবাসে আছে, হ্যাঁ। তা এখানে হচ্ছে দেখছি শুধু বলরাম দাসটা বাদ দিয়ে বাদ বাকি সব দিয়ে দিয়েছে, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞান দাস, গোবিন্দ দাস। আচ্ছা, এখানে কি করতে হবে, যে সনাতন গোস্বামী, ডক্টর সনাতন গোস্বামীর একটা বই আছে, এটা এই একটা বই কিন্তু এনাফ না, সনাতন গোস্বামী। আচ্ছা, 1 মিনিট ভালো করে লিখি একটুখানি। তা ডক্টর সনাতন গোস্বামী, এনার বইটা হলুদ কালারের মূলার দেওয়া আছে, হ্যাঁ। এনার বইটা কিনলে কি হবে, যে পদগুলো আছে পদগুলো এ টু জেড পাওয়া যাবে। এইবার এনার একটা বই কিনলে কিন্তু এনাফ না। এখানে আমাকে আর যদি আরেকটা কথা বলি, ইন্টারনেটে যে ইগুলো পাওয়া যায়, ইন্টারনেটে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ওভারঅল ইনফরমেশন দেয়া থাকে। বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস, এনাদের সময় ওভারঅল একটা ইনফরমেশন দেয়া থাকবে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ওভারঅল ইনফরমেশন যথেষ্ট নয়। তার জন্য পড়তে হবে খুঁটিয়ে খুঁটিয়ে, আরো অনেক কিছু পড়তে হবে। অতএব এনাদের দেখতে হবে যে জীবনী আছে, টোটাল এ টু জেড জীবনী আছে কোন কোন বইয়ে, সেটা একটুখানি আলাদা আলাদা করে কিনে নিলে বেশি ভালো হয়। আর গল্পের ক্ষেত্রে ইন্টারনেটে বলছিলাম, ইন্টারনেটে আগে বর্তমানে সবই পাওয়া যায়, হ্যাঁ, একটুখানি সার্চ করে দেখবেন, সব পাওয়া যাবে, পিডিএফ গুলো সব পাওয়া যাবে। আর এরপরে ফাইনাল যখন নোটিফিকেশন আসবে তখন জানা যাবে যে সিলেবাস চেঞ্জ হবে কি না। সিলেবাস চেঞ্জ হওয়ার এখন কোনো গল্প নেই, তবে যদি চেঞ্জ হয় হলে হতে পারে, যেহেতু 10 বছর পরে আবার পরীক্ষা হচ্ছে, অতএব হলেও হতে পারে। তারপরে আসি ফোর্ট উইলিয়াম কলেজ, এগুলো হচ্ছে যাদের ডক্টর সুকুমার সেনের যাদের বই আছে, এই বইটা হচ্ছে খুব সুন্দর বই, ডক্টর সুকুমার সেনের বই। আর অসিতের বই সরল, খুব সুন্দর করে লেখা, অসিতের বইও সরল, ভাষা খুব সুন্দর, একদম সরল গদ্য। আর ডক্টর সুকুমার সেনের বই এনার হচ্ছে ওই শব্দগুলো একটুখানি ভারী ভারী,
একটুখানি ভারী ভারী। তা যে কোনো লোকের আরো অনেক বই আছে, হ্যাঁ। তা আমার কাছে বিশেষ করে এই অসিতের সমগ্রটা আছে, ডক্টর সুকুমার সেনের খণ্ডগুলো আছে। এবার এক্ষেত্রে আমি বলি যে এই দুটো বই কিনলে মোটামুটি এনাফ। আর যারা নবম দশম 11 12 যারা হচ্ছে কি বলবো, নবম দশম আর একাদশ দ্বাদশের যে সাহিত্যের সম্ভার আছে, হ্যাঁ, ওখানটা পড়লেও কিছু কিছু ইনফরমেশন পাওয়া যাবে। তো তো ওই ইনফরমেশন গুলো কিন্তু যথেষ্ট নয়। অতএব ওই ইনফরমেশন শুধু পড়েই পরীক্ষা দিতে চলে গেলাম তাহলে কিন্তু হবে না। অতএব এইরকম একটা সাহিত্যের ইতিহাসের সেট দরকার টোটাল। পুরো সমগ্রতে কিন্তু কাজ হবে না, সমগ্রতে ওভারঅল ইনফরমেশন দেওয়া থাকে, খুঁটিয়ে ইনফরমেশন দেওয়া থাকে হচ্ছে সে খণ্ডগুলোতে। অর্থাৎ খণ্ড কিন্তু লাগবেই। যেহেতু যেহেতু কম্পিটিশন এখানে অনেক বেশি, ওই জন্য বলছে খণ্ড থেকে পড়ে এই বিষয়ে নোটস তৈরি করে নিন নিজের মতো করে। যারা সেলফ স্টাডি করতে ভালোবাসেন, আমি বলি যে যেভাবে বলছি এইভাবে যদি একবার একটুখানি সেট করে নিতে পারেন তাহলে অবশ্যই কাজ হবে। 1 মিনিট। তারপরে এইবার আসি যে ব্যাকরণ পাঠটা এটা হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ। উচ্চতর বাংলা ব্যাকরণ, হ্যাঁ, বাংলা ব্যাকরণ। এই যে বামনদেব চক্রবর্তীর যে বইটা, এই বইটা নেটের যারা পড়াশোনা করে তারাও পড়ে, যারা মোটামুটি কম্পিটিশন মানে কম্পিটিটিভ লাইনে যারা পড়াশোনা করে, যাদের বিষয় একটুখানি বাংলা বিষয়, যাদের ব্যাকরণ গ্রামার যাদের আছে, হুম, তারা মোটামুটি এই বইটাই ফলো করে। আর ইউজিসি নেট বলো, সেট বলো, আর পিএসসি বলো, যেখান থেকেই হচ্ছে যে পরীক্ষাতেই বসো না কেন, এই এনার বইয়ের যে ব্যাকরণ অংশ সেখান থেকে হুবহু অধিকাংশ তুলে দেয়। অতএব এই যে বইটা আছে, এই বইটা কিনে নিলে আমার মনে হয় সবকিছু যথেষ্ট, সবকিছুই পাওয়া যাবে এর মধ্যে। এইবার কথা হচ্ছে ব্যাকরণ পাঠটাতে অঙ্কের মতো নাম্বার। আমাদের কি করতে হবে, ব্যাকরণ পাঠটা না প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা অভ্যাস করার দরকার। হ্যাঁ, ব্যাকরণ পাঠটা প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা অভ্যাস করা দরকার। প্রতিদিন কিছু না কিছু টপিক প্রতিদিন পড়া উচিত, কারণ এখানটা তো হচ্ছে মুখস্থ করার জিনিস। আর কি, অবশ্যই বুঝতে পারলে বোঝাটা আগে দরকার, মুখস্থ তো লাগবেই, বোঝাটা আগে দরকার। নিয়ম নীতি এইগুলো যদি আমি খুব সুন্দর করে একবার বুঝে ফেলি তাহলে মুখস্থ করা খুবই ইজি। তবে এত বড় জায়গা, মুখস্থ সব, যার মুখস্থ বিদ্যা আছে তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু ব্যাকরণের নিয়মগুলো যদি খুব সুন্দর করে আমি বুঝে নিতে পারি, হ্যাঁ, খুব সুন্দর করে যদি বুঝে নিতে পারি তাহলে কিন্তু এই 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 জায়গাটা পড়া আমাদের খুব সহজ হবে, আর নাম্বার ক্যারি করা খুব সুন্দর হবে। তা এই বইটা আর অন্য ক্ষেত্রগুপ্ত এই ধরনের কিছু বই আছে, বাজার চলতে কিছু ব্যাকরণ বইও বেরোবে, কিছু কিছু ভালো আরো ভালো বই আছে। তবে সবচেয়ে বেস্ট বামনদেব চক্রবর্তী। তারপরে আরো অনেক অনেক রাইটারের বই তো আছেই, এবার বাজার চলতে কিছু বইও বের হবে। তা সেই ক্ষেত্রে দেখতে পারেন, সেটা আলাদা কথা, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই মোটামুটি এইরকম একটুখানি পড়াশোনা করলে, ধরে ধরে পড়াশোনা করলে আমার মনে হয় যে সিলেবাসে তেমন কিছুই নেই। সিলেবাস ছোটই আছে, বেশি বড় না। এক্ষেত্রে যদি ফার্স্ট পেপার ইনক্লুড করা হতো তাহলে কিন্তু অনেকটা বড় হতো। ফার্স্ট পেপার তো নেই, সেই গল্প আসছে না। অতএব এটাতে আমার মনে হয় 6 মাস যথেষ্ট টাইম আছে, এখনো যথেষ্ট টাইম আছে। পড়াশোনা করুন, কাজ হবে। আর নেটের জন্য যারা পড়তে চান, নেট তো আবার হচ্ছে ওই প্রতি 6 মাস অন্তর অন্তর হয়, তাহলে নেক্সট আবার কিন্তু জুনে হবে, হ্যাঁ, 2025 সালের জুনে হবে। অতএব এই এক্সাম হবে। এবার সিলেবাস চেঞ্জ হবে কি না হবে সেটা পরের কথা, হ্যাঁ, যতক্ষণ অফিসিয়াল নোটিশ যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ কিন্তু বলা যাবে না। আগে থেকে গলা ফাটিয়ে চিল্লিয়ে কোনো লাভ নাই, যা হবে সেটা পরে দেখা যাবে।
তা এই আপাতত পড়া শুরু হয়ে গেছে, যদি কেউ অ্যাডমিশন নিতে চান, হ্যাঁ অ্যাডমিশন নিতে পারেন। মূল্য খুবই কম, 500 টাকা ফিজ নিই প্রতি মাসে মাসে। তাহলে এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন, এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। ব্যাস, আজকের মতো ইনফরমেশন এইটুকুই, বাদ বাকি আবার পরে অন্য কোনো ভিডিওতে দেব। তাহলে আজকের মতো এখানেই, ওকে।